মনে করো তুমি তোমার বন্ধুদের জন্য চকলেট কিনেছো। তোমার 3 জন বন্ধু আছে আর তাদের জন্য তুমি চকলেট কিনেছো মোট 6টি। এখন তুমি যদি দেখতে চাও বন্ধুদের জন্য কয়টি চকলেট আছে, একে তুমি কিভাবে প্রকাশ করতে পারো? দেখো, এখানে আমরা মূলত দেখছি তোমার 3 জন বন্ধুর জন্য চকলেটের সংখ্যা আসলে কত, বা অন্য কথায় তুমি বন্ধুর সংখ্যার সাথে চকলেটের সংখ্যার একটা তুলনা করতে চাইছো। 3 জনের জন্য 6টি চকলেট। এই যে আমরা দুটি ব্যাপারের মধ্যে তুলনা করছি, একে আমরা অন্য আরেকটি নামেও ডাকি, সেটি হলো অনুপাত। আর একে আমরা এভাবে লিখি, দেখো তোমার বন্ধুর সংখ্যা তার সাথে তোমার কেনা চকলেটের সংখ্যার তুলনা করছো, তাহলে 3:6। এখন দেখো, একে আমরা একটু অন্যভাবে চিন্তা করি। এখান থেকে আমরা কি বুঝতে পারছি? আমরা বুঝতে পারছি তোমার প্রত্যেক বন্ধুর জন্য কয়টি করে চকলেট আছে। দেখো, তোমার প্রত্যেক বন্ধুর জন্য 2টি করে চকলেট আছে। এই বন্ধুর জন্যও 2টি, আর এই বন্ধুর জন্যও 2টি। তো আমরা বলতে পারি যে তোমার বন্ধুর যে সংখ্যা তার দ্বিগুণ চকলেট আছে, প্রত্যেকে তাই 2টি করে চকলেট পাচ্ছে। তো দেখো, যখনই আমি বলছি যে চকলেটের সংখ্যা বন্ধুর সংখ্যার দ্বিগুণ, তার মানে হলো আমি বন্ধুর সংখ্যা এবং চকলেটের সংখ্যার মধ্যে একটি তুলনা করছি। তো অনুপাত থেকে আমরা মূলত এরকম কোনো বিষয় সম্পর্কে একটি তুলনামূলক ধারণা পাই। এখন দেখো, এই যে আমি এখানে লিখেছি 3:6, একে তো আমি এভাবেও প্রকাশ করতে পারি। আমি একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম, যেখানে নিচে আছে চকলেটের সংখ্যা, অর্থাৎ হর হলো চকলেটের সংখ্যা আর লব হলো তোমার বন্ধুদের সংখ্যা। তো দেখো, এই অনুপাত আর এই ভগ্নাংশের মধ্যে কোনো পার্থক্য নেই। অনেক সময়ই আমরা অনুপাতকে এরকম ভগ্নাংশ আকারে লিখি, এতে আমাদের হিসাবের সুবিধা হয়। তাহলে তুমি হয়তো ভাবতে পারো যে অনুপাতের তাহলে দরকার কি, আমরা ভগ্নাংশ আকারেই যেহেতু প্রকাশ করতে পারি। দেখো, ভগ্নাংশ দিয়ে আমরা সাধারণত কোনো কিছুর একটি অংশ বোঝাই। ধরো, এই যে 4 কোণা ঘরটি, এর অর্ধেক অংশ বা 2 ভাগের 1 অংশ রং করা। এই যে 2 ভাগের 1, এটি দিয়ে আমি রং করা অংশ বোঝাচ্ছি। আর ভগ্নাংশকে আমরা একটি সংখ্যা হিসেবেই চিন্তা করি। দেখো, যখন আমি বলছি 2 ভাগের 1, তখন আমি ভগ্নাংশকে একটি সংখ্যা হিসেবে চিন্তা করছি। আবার এই যে ভগ্নাংশকে আমি কোনো একটা কিছুর অংশ হিসেবে চিন্তা করছি, এর কিন্তু এককও থাকতে পারে, ঠিক না? যেমন মনে করো, আমি যদি বলি যে এই 4 কোণা বাক্সটি হলো 2 ইঞ্চি আর এর রং করা অংশ হলো 2 ভাগের 1, তখন আমি বলতে পারবো রং করা অংশ হচ্ছে 2 ভাগের 1 ইঞ্চি। তাহলে ভগ্নাংশ দিয়ে মূলত আমরা একটি সংখ্যা বোঝাই এবং এর এককও থাকতে পারে। আর এখানেই অনুপাতের সাথে ভগ্নাংশের পার্থক্য আছে। অনুপাত হিসেবে যখন আমরা ভগ্নাংশ ব্যবহার করি, এই যে এখানে যেমন 6 ভাগের 3 লিখেছি, সেক্ষেত্রে আমরা এই 6 ভাগের 3কে কি একটি সংখ্যা হিসেবে চিন্তা করছি? একটু ভেবে দেখো তো, এই যে আমি 6 ভাগের 3 লিখেছি, এটা দিয়ে আমি আসলে কি প্রকাশ করছি? আমি প্রকাশ করছি যে এখানে চকলেটের সংখ্যা 6টি এবং তার বিপরীতে তোমার বন্ধুর সংখ্যা হলো 3 জন। আমি ভগ্নাংশটি এখানে আবার লিখছি, দেখো 6 ভাগের 3। তো দেখো, এই যে অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম, এখানে হর আর লব থাকলেও 6 দিয়ে একটি আলাদা বিষয়কে বোঝানো হচ্ছে, 3 দিয়ে একটি আলাদা বিষয়কে বোঝানো হচ্ছে। 6 ভাগের 3কে একটি সংখ্যা হিসেবে প্রকাশ করা হচ্ছে না, বরং দুটি বিষয়ের মধ্যে তুলনা করতে একে ভগ্নাংশ হিসেবে লেখা হয়েছে। আর এই যে অনুপাতের ক্ষেত্রে যখন আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করি, তখন এই ভগ্নাংশের হর আর লবের দুটি আলাদা একক থাকে, যেমন এখানে চকলেটের সংখ্যা আর তোমার বন্ধুর সংখ্যা। আবার খেয়াল করো, এখানে যখন আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করেছিলাম, তখন এই সম্পূর্ণ অংশের যে একক ছিল ভগ্নাংশের এককও সেই এককই, ইঞ্চি। কিন্তু এক্ষেত্রে একক আলাদা হতেই পারে, কারণ এখানে আমরা দুটি বিষয়কে প্রকাশ করছি। যেহেতু আমরা দুটি বিষয়কে এখানে প্রকাশ করি, তাই এখানে দুটি একক থাকতে পারে। আরেকটি উদাহরণ চিন্তা করতে পারো, যেমন মনে করো 1 কেজি আমের দাম হলো 50 টাকা আর 1 কেজি আপেলের দাম হলো 150 টাকা। এখন 1 কেজি আম এবং 1 কেজি আপেলের দামের অনুপাত কি হবে? তাহলে 1 কেজি আম অনুপাত 1 কেজি আপেল, এদের দামের অনুপাত হলো 50:150। এখন এই 50:150কে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। একটু আগেই যেমন আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করেছিলাম। তাহলে দেখো
50/150। এখন খেয়াল করো, এদের দুইজনেরই আলাদা আলাদা একক আছে। 50-এর একক টাকা, 150-এর এককও টাকা। আমি এখানে লিখছি 50 টাকা, 150 টাকা। খেয়াল করো, এই 50/150 দিয়ে কিন্তু কোনো একটি বিষয়কে বোঝানো হয়নি, বরং 50 টাকা একটি আলাদা বিষয়, 150 টাকা আরেকটি আলাদা বিষয়। এদেরকে আমরা অনুপাত আকারে প্রকাশ করেছি, তারপরে ভগ্নাংশ আকারে প্রকাশ করেছি। এখন খেয়াল করো, যখন আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম তখন ওপরে নিচে একই একক আছে। আমরা সাধারণত কি করি, যেমন 50/150-কে আমরা এখন লঘুকরণ করতে পারি, অর্থাৎ 50 দিয়ে 150-কে যদি ভাগ করা যায়, 50 দিয়ে 150-কে ভাগ করলে হয় 3, 50 দিয়ে 50-কে ভাগ করলে হয় 1। এই যে আমরা উপরে নিচে ভাগ করে লঘুকরণ করি, এটা অনেকটা সেরকমই। যেহেতু ওপরে নিচে একই একক আছে, তাই এদেরকে আমরা বাদ দিয়ে দিতে পারি। আর এ কারণে অনুপাত রাশির কোনো একক থাকে না। এখন খেয়াল করো, যখন আমরা সাধারণ কোনো ভগ্নাংশ নিয়ে কাজ করছিলাম তখন সেই ভগ্নাংশের একক ছিল। অনুপাতে ভগ্নাংশের লব আর হর দুটি বিষয়কে প্রকাশ করে। আবার যেহেতু ওপরে নিচে একই একক থাকে, তাই অনুপাত রাশির কোনো একক থাকে না। অর্থাৎ যখন আমরা আম আর আপেলের দাম অনুপাত হিসেবে প্রকাশ করব, তারপর তাকে আবার ভগ্নাংশ আকারে লিখব 50/150, তখন এর আর কোনো একক থাকবে না। কারণ আমরা এখানে কি করি, আমরা দেখি একটি অন্যটির তুলনায় কত গুণ বড় বা একটি অন্যটির তুলনায় কত গুণ বা কত ভাগ সেটা নির্ণয় করতে চাই। যেমন এখানে তোমার বন্ধুর তুলনায় চকলেটের সংখ্যা কত বেশি সেটা আমরা দেখেছি, দ্বিগুণ বেশি, তাই এখানে আমাদের কোনো এককের প্রয়োজন হয়নি। যেমন মনে করো, আমার উচ্চতা আমার বোনের উচ্চতার তুলনায় 2 গুণ। এখন দেখো যে একজনের উচ্চতার তুলনায় অন্যজনের উচ্চতা 2 গুণ বেশি, সেটা মুখ্য বিষয়। এই তুলনা বোঝাতে আমরা অনুপাত ব্যবহার করি। আর যেহেতু এখানে দুটি বিষয়ের তুলনা বোঝাচ্ছি, তাই এখানে কোনো এককের প্রয়োজন হয় না। এ কারণে অনুপাত রাশির কোনো একক থাকে না।